আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। জানিয়ে দেব শিরোনামগুলো। চরম প্রতিকূলতার মধ্যেই নেপালে চলছে উদ্ধার তৎপরতা। এখনো নিখোঁজ 1,500 মানুষ, মিললেও 475 হতভাগ্যের মরদেহ। যে কোনো সময় আবারও ভূমি ধস, বন্যার আশঙ্কা। অর্থনৈতিক করিডর চালু করতে ঐতিহাসিক সিল্ক রুটকে গুরুত্ব দিচ্ছে চীন। বাণিজ্য সম্পর্ক জোরদারের আশা চ্যালেঞ্জ থাকলেও বেইজিং এর প্রস্তাব খতিয়ে দেখছে ঢাকা। ভালো প্রস্তাব হিসাবে এটা গ্রহণ করেছে। এটা তো একদিনের জিনিস না, ইটস টাইম স্পেসিফিক, একটা টাইমের ব্যাপার আছে, তো একটা টাইম ফ্রেমেই হবে। মেট্রোরেল প্রকল্পের বিভিন্ন ত্রুটি মেরামতে দরকার শত কোটি টাকা। রিপোর্ট অডিট কমিটির, খরচ দিতে নারাজ পরামর্শক ও ঠিকাদার। জবাবদিহিতার আওতায় আনার তাগিদ। যারা যারা কনস্ট্রাকশন করেছে, যারা সুপারভিশনে ছিল, যারা ডিএমটিসিলে যারা ছিলেন, যারা বুঝে নিয়েছেন, তাদেরকে কিছু জিজ্ঞাসা করার ব্যাপার আছে জাতির পক্ষ থেকে। বাজারে ইলিশের যোগান বাড়লেও দাম মধ্যবিত্তের নাগালের বাইরে। 70 থেকে 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। বাড়তি ডিম ও মুরগির দর। সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত 7 বাংলাদেশের জানাজা হলো নওগাঁয়। মরদেহ হস্তান্তরের পাশাপাশি প্রত্যেক পরিবারকে 35,000 টাকা দিল প্রশাসন। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশ আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। প্রকৃতির ভয়াবহতার কাছে অসহায় নেপালের উদ্ধারকর্মীরা। কাদামাটির মধ্যে নিখোঁজদের সন্ধানে চলছে 13,000 সেনা সদস্য ও পুলিশের নিরলস চেষ্টা। তবে সাফল্য মিলছে সামান্যই। দুর্যোগের 48 ঘন্টা পেরিয়ে গেলেও চীন তিব্বতে নিখোঁজ 1,500-এর বেশি মানুষ। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে 475 জনের মরদেহ। অন্যদিকে 119 বিদেশি সহ 900 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হিমবাহ ধসের স্থানটিতে পানি ও বর্জ্য জমে সৃষ্টি হয়েছে নতুন হ্রদ। ফলে যে কোনো মুহূর্তে বন্যার শঙ্কায় উদ্ধার অভিযান স্থগিত করেছে চীন। কাদামাটির মধ্যে দাঁড়িয়ে থাকাই যেখানে কষ্টকর, সেখানে হতভাগ্যদের খোঁজে উদ্ধারকর্মীদের এই প্রাণপণ চেষ্টা। নেপালে নিখোঁজ মানুষদের খোঁজে গত 48 ঘন্টা ধরে দিনরাত কাজ করে যাচ্ছে সেনা ও পুলিশের 13,000-এর বেশি সদস্য। সময়ের সাথে ক্ষীণ হয়ে এসেছে নিখোঁজদের বেঁচে থাকার সম্ভাবনা। তবে এরপরও হাল ছাড়তে নারাজ উদ্ধারকর্মীরা। হেলিকপ্টার দিয়েই চলছে জীবিতদের খোঁজ। পাশাপাশি জনবিচ্ছিন্ন দুর্গম এলাকাগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে জরুরি ত্রাণ সামগ্রী। এছাড়া স্বজনদের কাছে অন্তত নিহতদের মরদেহ পৌঁছে দিতে চান তারা। অনেক স্থানে কাদামাটি আর ধ্বংসস্তূপ সরাতে ব্যবহার করা হচ্ছে ভারী যন্ত্রপাতি। ধ্বংসস্তূপের নিচে মৃতদেহ থাকতে পারে। বন্যার পানির তোড়ে ভেসে আসা অনেক মৃতদেহই চাপা পড়েছে বলে ধারণা করছি আমরা সেসব উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এইসব ধ্বংসস্তূপের নিচে কি আছে আমরা জানি না। আমাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনেক মানুষ নিখোঁজ, তাদের অনেকেই হয়তো কাদামাটির নিচে চাপা পড়ে থাকতে পারে। তবে এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। এদিকে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে বিভিন্ন দেশের উদ্ধারকারী দল। কয়েকটি গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু বিদেশি ও স্থানীয়কে। এ অবস্থায় সব ধরনের মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। যা হয়েছে ভয়াবহ। আমরা নেপালের সাথে যোগাযোগ রাখছি, সেখানে ত্রাণ পাঠাচ্ছি, তাদের সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছি। শক্তিশালী আর মজবুত ভবনগুলো যেন টুথপিকের মতো ভেঙে চুরমার হয়ে গেছে। এমন মর্মান্তিক ঘটনা আমি আগে দেখিনি। মানবিক সহায়তার অংশ হিসেবে আমরা $50 লাখ সহায়তা ঘোষণা করছি। এর মধ্যে $20 লাখ বিশ্ব খাদ্য সংস্থাকে এবং বাকি অর্থ বিভিন্ন অস্ট্রেলীয় সংস্থার মাধ্যমে দেয়া হবে, যাতে সাধারণ মানুষ চাইলে অনুদান দিতে পারবে।
চলমান সংকটের মধ্যেই নতুন করে শঙ্কা জাগাচ্ছে সম্ভাব্য দ্বিতীয় পাহাড়ি ঢল। হিমালয় রেঞ্জে হিমবাহ ধসের স্থানটিতে পানি ও বর্জ্য জমে সৃষ্টি হয়েছে হ্রদ। ত্রিশূলী নদীর উজানে বাধাগ্রস্ত হয়েছে গতিপথ। এরই মধ্যে নতুন বন্যার শঙ্কায় তিব্বতে উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে চীন। নেপাল চীন দুদেশ মিলিয়ে নিখোঁজ ১৫০০-এর বেশি। নেপালের নিখোঁজের তালিকায় রয়েছে অন্তত ৩২ দেশের নাগরিক। তিব্বতেও খোঁজ পাওয়া যাচ্ছে না ২৬০ বিদেশির। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নেপাল সীমান্তে পাহাড়ি ঢলের গতিপথে তিব্বত অংশে একটি পানির বাঁধ ভেঙে গেছে। সতর্কতা জারি করতেছে নেপাল পুলিশ। স্থানীয় বাসিন্দা, উদ্ধারকারী ও নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকতে এবং নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিকে হিমবাহ রেঞ্জে হিমবাহ ধসের স্থলে তৈরি হ্রদ থেকে পানি উপচে পড়ছে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। এর মধ্যে সেখান থেকে বর্জ্য স্তূপ বাহিরে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে। হ্রদটিতে আনুমানিক ২০ লাখ কিউবিক মিটারের বেশি পানি ও বর্জ্য জমে রয়েছে, যা চাপ সইতে না পেরে যে কোনো সময় আবারও ঢল সৃষ্টি করতে পারে। অমানবিকতার চূড়ান্ত রূপ দেখছে নেপাল। দুর্যোগ তাণ্ডবে যখন বিপর্যস্ত পুরো দেশ, তখন হরিণ লুটে ব্যস্ত সুযোগ সন্ধানীরা। ঢলে ভেসে আসা মরদেহ থেকে কেউ চুরি করছে অলংকার, আবার কেউ জঞ্জাল থেকে সংগ্রহ করছে গ্যাস সিলিন্ডার সহ নানা তৈজসপত্র। বিশৃঙ্খলার দায়ে বেশ কয়েকজনকে আটকও করেছে নেপাল পুলিশ। কথায় আছে, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। সেই দৃশ্যই দেখা গেল নেপাল তিব্বতের চলমান দুর্যোগে। পাহাড়ি ঢলের তাণ্ডবে যখন বিপর্যস্ত পুরো দেশ, তখন সেই বিপদের সুযোগ নিচ্ছে কিছু সুবিধাভোগী মানুষ। স্রোতে ভেসে আসা মরদেহ থেকে কেউ কেউ খুলে নিচ্ছে গহনা, অলংকারের মতো মূল্যবান সামগ্রী। ঘটনার একাধিক ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশ্য বিষয়টি ভাইরাল হলে নজর কাড়ে নেপাল পুলিশের। আটক করা হয় অভিযুক্ত ব্যক্তিদের। ভেসে আসা জঞ্জাল থেকেও চলছে তৈজসপত্র সংগ্রহের হরিলুট। ভাইরাল ভিডিওগুলোতে দেখা যায় রসুয়া জেলা ও ভারত নেপাল সীমান্ত সংলগ্ন নদী এলাকায় ফুঁসে ওঠা স্রোতের সঙ্গে কাদা আবর্জনার পাশাপাশি ভেসে আসছে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ির বিভিন্ন সামগ্রী। এর মধ্যে বিপুল সংখ্যক রান্নার গ্যাসের সিলিন্ডারও দেখা যায়। জীবন উপেক্ষা করে এসব ভাসমান স্তূপ থেকে বহু গ্যাসের সিলিন্ডার নিয়ে যাচ্ছে উৎসুক জনতা। কেউ কেউ আবার সংগ্রহ করছে কাঠের আসবাবপত্র। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। নেটিজেনরা এসব ঘটনাকে চরম অমানবিকতা ও হরিলুট আখ্যা দিচ্ছেন। তাদের মতে, ভয়াবহ দুর্যোগে যখন এত এত মানুষের প্রাণহানি হচ্ছে, তখন দুর্গতদের ভেসে যাওয়া সম্পদ সংগ্রহে মেতে ওঠা লজ্জাজনক। অনিক রহমান, যমুনা নিউজ। নেপালের ভয়াবহ দুর্যোগের মধ্যেই চলছে নিখোঁজদের সন্ধান। সে তালিকায় রয়েছেন ভারতীয়রাও। আরও জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, নিখোঁজ ভারতীয়দের উদ্ধারের বিষয়ে কি নতুন কোনো তথ্য দিল সরকার, এবং এখন পর্যন্ত যারা উদ্ধার হয়েছেন তাদের মধ্যে কি পশ্চিমবঙ্গের কোনো বাসিন্দা রয়েছেন কিনা? দেখুন, গত ২৪ ঘন্টা ধরে যে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের যে পর্যালোচনা, তাতে ৩২ জন ভারতীয়র যে লাশ উদ্ধার করেছে নেপাল সরকার, এবং আজকে সকাল পর্যন্ত সেখানে নেপাল সরকার এবং ভারত সরকারের মধ্যে যে কথা হয়, ৪৬৯ জনের কিন্তু লাশ উদ্ধার হয়েছে। এই যে ভয়াবহ যে বিভৎসতা হয়েছে হরকাবানে, সেই হরকাবানে আহত প্রায় শতাধিক হয়েছে। এখনো পর্যন্ত নিখোঁজ আছে ১৪৭০ জন। এটি এই ভারতীয় যে পররাষ্ট্র দপ্তর, সেই সূত্রে জানানো হয়েছে। এদের মধ্যে ৫১৭ জন বিভিন্ন দেশে রয়েছে, বাকি ২৯০ জন কিন্তু রয়েছে ভারতীয়। পশ্চিমবঙ্গে রয়েছে ২২ জন। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে ৩২ জনের কোনো যোগাযোগ করা যাচ্ছে না তাদের সাথে, অর্থাৎ যারা নিখোঁজ রয়েছে তাদেরটাই সরকার সূত্রে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার যেমন তৎপর রয়েছে, তেমন দিল্লিতেও একটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে ভারতীয় হাই কমিশনের তরফ থেকে। যে কোনো ভারতীয় যারা নেপালে নিখোঁজ হয়েছে সেই নাম্বারে কল করলে তাদের নিখোঁজ হওয়া যে পরিজন বা পরিবারের সদস্য, তাদেরকে তারা উদ্ধার বা খোঁজ দিতে সাহায্য করবে। ইতিমধ্যে এই যে বিভৎসতা হয়েছে, তাতে নেপালের ১৩টি বিদ্যুৎ কেন্দ্র, অর্থাৎ জলবিদ্যুৎ কেন্দ্র কিন্তু বন্ধ হয়ে গেছে। এই জলবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার ফলে
প্রতিদিন যে 800 মেগাওয়াট করে বিদ্যুৎ ভারত কিন্তু নেপাল থেকে, সেই বিদ্যুৎ কিন্তু অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ 400 মেগাওয়াট বিদ্যুৎ এখন পাচ্ছে নেপাল থেকে। কাঠমান্ডু সূত্রে কিন্তু এই খবর আমরা জানতে পেরেছি। আর যে পশ্চিমবঙ্গে যে নিখোঁজ রয়েছে, যে 32 জন বা 22 জনের দেহ উদ্ধার হয়েছে, লাশ উদ্ধার হয়েছে, এই সবকটি বিষয় কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যেমন গুরুত্বের সঙ্গে দেখছে এবং নেপাল সরকারের সঙ্গে তারাও ব্যক্তিগতভাবে যোগাযোগ করে এই লাশগুলি কিভাবে পশ্চিমবঙ্গে আনা যায় সে বিষয়ে কিন্তু তারা তদারকি করছে। 22 জন ভারতীয় মরদেহ ইতিমধ্যে উদ্ধার হয়েছে, এমনটি জানাচ্ছিলেন আপনি। অনেক ধন্যবাদ সুকান্ত আপনাকে। এবার স্যাটেলাইট চিত্রে উঠে এলো নেপাল তিব্বত সীমান্তে অবস্থিত জিরং স্থলবন্দরের ক্ষয়ক্ষতির ভয়াবহতা। পাহাড়ি ঢলে জায়গাটিতে আর কোনো স্থাপনা বা অবকাঠামোর অস্তিত্ব নেই, সবই বিলীন হয়ে গেছে। প্রকাশিত একাধিক ছবিতে দেখা যায়, অথচ নেপাল থেকে তিব্বত হয়ে চীনে যাওয়ার জন্য ব্যবহৃত জিরং স্থলবন্দরটি ছিল অন্যতম ব্যস্ত একটি হাব। বন্দরটি দিয়ে নেপাল ও চীনের বাণিজ্যের 1/3 পরিচালিত হতো। একই দুর্যোগে বিলীন হয়ে গেছে দুদেশের সংযোগকারী একটি ব্রিজ, একটি কাস্টমস ভবন ও একটি পুলিশ স্টেশন। নেপালে দুর্যোগের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বিশালাকৃতির মাছ ধরার বেশ কিছু ভিডিও। পানি কমতেই নদীর পাড়ে দেখা মিলছে বড় বড় মাছের, আর সেগুলো ধরতে জীবনের ঝুঁকি নিয়েই উত্তাল স্রোতে ঝাঁপ দিচ্ছেন স্থানীয়রা। তবে দুর্ঘটনার শঙ্কায় উত্তাল নদী থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন প্রশাসন। চারিদিকে বন্যার ভয়াবহতা, পানি, কাদা আর ধ্বংসস্তূপ। নিখোঁজ রয়েছে হাজারো মানুষ। হঠাৎ সেই পানিতেই শুরু হয়েছে মাছ ধরার উৎসব। চিতওয়ানের নারায়ণী নদীর তীরে এখন এমনই দৃশ্য। বন্যার তীব্র স্রোতে প্রচুর মাছ ভেসে আসায় মাছ ধরার জন্য হুমড়ি খেয়ে পড়েন বাসিন্দারা। কেউ জাল ফেলছেন, কেউ আবার স্রোতের মধ্যে নেমে খালি হাতে মাছ ধরার চেষ্টা করছেন। তীব্র স্রোতের তোয়াক্কা না করে জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই নদীতে নেমে মাছ ধরতে দেখা গেছে অনেককে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পানি কিছুটা কমে যাওয়ার পর কাদা আর ধ্বংসস্তূপের মধ্যেই চলছে মাছ ধরার হিড়িক। কারোর হাতে উঠে এসেছে বিশাল ক্যাটফিশ, মহাশোল, আবার কেউ ধরছেন বাঘাইরের মতো বড় মাছ। মুহূর্তে সেই মাছ ঘিরে উচ্ছ্বাস, কেউ ছবি তুলছেন, আবার কেউ বাড়ি নিয়ে যাচ্ছেন বিশাল বিশাল মাছ। বিশেষজ্ঞরা বলছেন, ত্রিশুলি সহ নেপালের নদীগুলোর গভীর অংশ, পাহাড়ের নিচের গর্ত, শান্ত জলাধার ও নদীর পাশে ছোট্ট জলাশয়ে বড় মাছ দীর্ঘদিন ধরে থাকতে পারে। বন্যার প্রবল স্রোতে নদীর গভীরে থাকা মাছগুলো দিক হারিয়ে ফেলতে পারে। ফলে স্রোতের টানে তারা নদীর তীরের অগভীর পানিতে চলে আসায় সহজেই মানুষের নাগালে এসেছে। তবে পানি কমলেও নারায়ণী নদীর স্রোত এখনো ভয়ঙ্কর। তাই মাছের লোভে জীবন ঝুঁকিতে না ফেলে উত্তাল নদী থেকে দূরে থাকতে স্থানীয়দের বারবার সতর্ক করছে প্রশাসন। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। চীন থেকে মিয়ানমার হয়ে সড়ক পথে বাংলাদেশে যুক্ত হলে পাল্টে যেতে পারে এই অঞ্চলের মানুষের ভাগ্য। 3 দেশের নীতি নির্ধারক ও বিশ্লেষকরা মনে করেন, বিনিয়োগ, অবকাঠামো, শিল্পায়ন ও আঞ্চলিক সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই অর্থনৈতিক করিডর। বেইজিংয়ের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে ঢাকা, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর চীন সফরে 2 মাস পর প্রস্তাবটি নিয়ে দুদেশ কতটা এগিয়েছে এ বিষয়ে অবশ্য এখনই কিছু বলতে চান না তিনি। চীনের ইউনান ঘুরে এসে আলমগীর স্বপন জানাচ্ছেন বিস্তারিত। চীনের বাওশানের চিংলং স্ট্রিট একসময়ের দক্ষিণ সিল্ক রুটের অংশ। 1000 বছর আগে এই সিল্ক রোড ধরে মিয়ানমার হয়ে বাংলাদেশের সাথে যোগাযোগ ছিল চীনের। কিন্তু এশিয়ার পূর্ব ও দক্ষিণের বাণিজ্য এবং যোগাযোগের প্রাচীন এই পথটি নানা কারণে হারিয়েছে কালের গর্ভে। পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় এই পথে চীন আবারও নতুন করে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব হাজির করেছে। ইউনান প্রদেশের কুনমিং থেকে মিয়ানমারের রাখাইন ও মান্দালয় হয়ে বাংলাদেশের সীমান্ত পর্যন্ত সড়ক পথে সরাসরি যোগাযোগের পরিকল্পনা দেশটির। লংডিং কাউন্টির এই সড়কটি একটি অংশ যাচ্ছে মিয়ানমারের দিকে, আরেকটি অংশ ভারতের দিকে। চীন যে অর্থনৈতিক করিডোরের কথা বলছে, সেক্ষেত্রে এই সড়কটি গুরুত্বপূর্ণ কানেক্টিভিটির জন্য। 1990 সালে কুনমিং উদ্যোগের অংশ হিসেবে এই করিডোরে ভারত যুক্ত ছিল। তবে দেশটি পরে সরে দাঁড়ানোয় পরিকল্পনায় পরিবর্তন এনেছে চীন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে চীন, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিয়েছে দেশটি। সফরের 2 মাসে প্রস্তাবটি নিয়ে কতটুকু এগিয়েছে বাংলাদেশ? সাপোর্টিভ অফ ইট, আমরা ভালো প্রস্তাব হিসাবে এটা গ্রহণ করেছি। এটা তো একদিনের জিনিস না,
যে আজকে হয়ে গেছে কালকে রোড উঠে যাবে, পরশু কানেক্টিভিটি, আর তৃতীয় দিন আমরা চলাফেরা করবো। ইটস টাইম পৃথিবী, একটা টাইমের ব্যাপার আছে, তো একটা টাইম ফ্রেমেই হবে। চীনের ইউনান প্রদেশের বাওশান শহরের সীমান্তবর্তী দেশ মিয়ানমার আর মিয়ানমারের প্রতিবেশী বাংলাদেশ। বাওশানের প্রশাসকরা এই অঞ্চলের পুরনো যোগাযোগ ব্যবস্থা দ্রুত চালুর উপর গুরুত্ব দিয়েছেন। আমরা বিশেষ করে দক্ষিণ এশিয়া, এর মধ্যে বাংলাদেশ আছে, তাদের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে চাই। আমাদের এখানে বিভিন্ন ধরনের শিল্প কারখানা আছে, পর্যটন আছে, এসব ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে চাই। এজন্য আমরা সড়ক অবকাঠামো উন্নয়নে অনেক বিনিয়োগ করেছি। আশা করি ভবিষ্যতে বাংলাদেশের সাথে সড়কে সরাসরি যোগাযোগ হবে। করিডোর হলে এই অঞ্চলে শিল্পায়ন, কর্মসংস্থান, রপ্তানি এবং বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকার কথা বলা হচ্ছে। আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে বাড়তে পারে বাণিজ্য, আঞ্চলিক উৎপাদন ব্যবস্থার অংশ হওয়ার ক্ষেত্র প্রসারিত হবে বলে মনে করেন চীন ও মায়ানমারের বিশ্লেষকরা। এটা খুবই ভালো প্রস্তাব 3 দেশের জন্য। এটা অবশ্যই 3 দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে। চীনা সরকার তার প্রতিবেশীদের সাথে যোগাযোগে অর্থনৈতিক করিডোরের যে উদ্যোগ নিয়েছে, এটা 3 দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সাংস্কৃতিক আদান প্রদানে সহায়তা করবে। এতে প্রতিবেশী এসব দেশ নানাভাবে লাভবান হবে। তবে ত্রিদেশীয় অর্থনৈতিক করিডোরের ক্ষেত্রে চ্যালেঞ্জও আছে। বিশেষ করে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত ও প্রতিবেশী ভারতের অবস্থান এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আবার চীনের বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাবও বিবেচনা করতে হচ্ছে বাংলাদেশকে। ক্রিটিক্যাল কিছু ইস্যুগুলো আছে, ওগুলোই তো সমাধানের দিক থেকে আমাদের এটা যাইতে হবে। তো এই দিক থেকে চায়না খুবই আন্তরিক আছে, আশা করি মায়ানমারও হবে। যখন আমাদের যুক্তি, আমাদের আর্গুমেন্টগুলো আমরা প্রেজেন্ট করব, কিছুদিন পরেই তো আস্তে আলাপ আলোচনা আমরা শুরু করবো। উই বিলিভ দ্যাট উই ক্যান ডু ইট থ্রু ডিপ্লোমেসি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চীনের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর বাস্তবায়নের ক্ষেত্রে বিবেচিত হবে বাংলাদেশের স্বার্থ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ইউনান, চীন। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত 7 বাংলাদেশি জানাজা নওগাঁ সদরের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। তাদের সবার বাড়ি আত্রাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বেলা 10:15টার দিকে জানাজা শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রত্যেকের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় মরদেহ। এর আগে বৃহস্পতিবার বিকেলে মরদেহগুলো ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনা হয়। পরে রাতে 4টি ফ্রিজিং অ্যাম্বুলেন্স হতভাগাদের মরদেহ পৌঁছায় উপজেলা থানা চত্বরে। নিহত প্রত্যেকের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে 35,000 টাকা দেওয়ার কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। দেন সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও। আমার সওয়াল গেছে, ধরো মাইক্রো লিয়া এখান থেকে গেছে, আর এখন ধরো আসতে লাশের গাড়ি। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? আগুনে পুড়ে যে আসতেছে, আমরা ভিতরে খুবই কষ্ট, খুব দুঃখ করতেছি। পরিবারে একটা লোক ধরেন উপার্জন করার একটাই লোক, সেই লোক যদি মারা যায়, সে পরিবারের অবস্থা আর কি হয়? সরকারে যেন একটু দেখে, এখন লাশ হয়ে আসছে, এখন আর তো কিছু বলার নাই। এদিকে জানাজা শেষে ছিল নিদ্রায় শায়িত হয়েছেন সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নাটোরের বাসিন্দা রবিউল আউয়াল হৃদয়। সকালে নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা এলাকায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়। গতকাল সন্ধ্যায় মরদেহ পৌঁছায় গ্রামের বাড়ি। এছাড়া জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে রাজশাহীর শ্যামল উদ্দিনকে। গত 9 আগস্ট সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণ হারান তিনি। হাম উপসর্গ নিয়ে সিলেটে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। চলতি মৌসুমে সিলেট অঞ্চলে প্রাণহানি ছড়ালো 13 শতাধিকে। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 128 জন রোগী। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 356 জন। সিলেট ছাড়াও দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হচ্ছে। ছোঁয়াচে রোগটিতে মৃত না থামায় উদ্বেগ কাটছে না অভিভাবকদের। হাম নিয়ে আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে চিকিৎসা নেওয়ার আহ্বান চিকিৎসকদের। এদিকে গত 15 মার্চ হতে হামের প্রকোপ শুরুর পর থেকে সারা দেশে প্রাণ গেছে 955 জনের।
রাজধানীতে হামের প্রকোপ না কমতেই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এ ব্যাপারে খোঁজ খবর রাখছেন সহকর্মী তানভীর মৌসুম। তিনি আছেন শ্যামলী শিশু হাসপাতালে। তানভীর, আপনি যে হাসপাতালে রয়েছেন, শ্যামলী শিশু হাসপাতালে আছেন আপনি, সেখানকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং এই হাসপাতালে ঠিক কতজন হাম ও ডেঙ্গু রোগী এখন পর্যন্ত ভর্তি হয়েছেন এবং তাদের অবস্থা সম্পর্কে কর্তব্যরত চিকিৎসক কি বলছেন? কর্তব্যরত চিকিৎসকরা আসলে যেটি বলছেন যে সচেতনতার ব্যাপারটিতেই তারা জোর দিচ্ছেন বেশি, সচেতনতা, এবং যেহেতু এখানে অধিকাংশ রোগী শিশু, সেহেতু শিশুদের জন্যই আসলে এই ব্যাপারটিতে বিশেষভাবে জোর দিচ্ছেন ডাক্তাররা। যেমন ডেঙ্গুর ক্ষেত্রে আমরা যেরকম দেখেছি যে এই শিশু হাসপাতাল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রস্রাবের রং লাল হয় এ ধরনের যে কোনো খাবার বা ফল এ ধরনের কোনো কিছু খেতে নিষেধ করা হয়েছে। আবার আরেকদিকে হামের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে হামের ক্ষেত্রে যে সতর্কতাগুলোর ব্যাপারে শিশু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সেগুলো কিছুটা করোনার সাথে সাদৃশ্যপূর্ণ। এখানে মাস্ক ব্যবহারের ব্যাপারে তারা জোর দিয়েছেন। এছাড়া মাস্ক ব্যবহার ছাড়া শিশুকে ঠিকঠাক মতো খাওয়ানো, সে ব্যাপারটার উপরেও তারা জোর দিচ্ছেন। ডেঙ্গু রোগী যে সকল শিশু রয়েছে তাদের মা বাবারা বলছেন যে তাদের মধ্যে একটি সাধারণ বা একটি কমন বিষয় যেটি দেখা গিয়েছে সেটি হচ্ছে বাচ্চাদের খেতে না পারার বা খেতে পারার অক্ষমতা। অনেকের অরুচি আছে এবং অনেকে খেতে পারছে না, বমি করে দিচ্ছে। বাচ্চার অভিভাবকরা, শিশুর অভিভাবকরা সেরকমটিই জানাচ্ছেন। এবং ডেঙ্গুর আরেকটি লক্ষণ হিসেবে বলা হচ্ছে যে জ্বর, প্রচণ্ড জ্বর। এবং বাচ্চার মা বাবারা এরকমও বলছেন যে শিশুদের যখন জ্বর হচ্ছে সেই জ্বর আসলে ডেঙ্গু কিনা কিংবা সেই জ্বর আসলে ডেঙ্গুর লক্ষণ কিনা সেটা বুঝতে অনেকের সময় লেগে যাচ্ছে। হামের ক্ষেত্রেও আমরা দেখেছি যে হামের রোগী যারা আছে তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে শুরুতে তাদেরকে চিকিৎসা না দেওয়ার কারণে অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে যে শুরুতে হামটা ছোট জায়গা জুড়ে থাকলেও পরবর্তীতে সারা দেহে ছড়িয়ে পড়েছে। এরকম শিশু রোগীরও আমরা এই হাসপাতালে এসে দেখেছি। এছাড়া এখানে যেটি হচ্ছে যে শিফট বদলের কারণে মূলত যেটি দেখা যায় যে এখানে মূলত এই সময়টিতে আসলে কেউ যেই হালনাগাদ তথ্য সেটি এখন দেন না। সেই হালনাগাদ তথ্য পেতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তবে যেটি বলা যায় যে দ্রুত চিকিৎসার ব্যাপারে, অর্থাৎ যে কোনো ধরনের লক্ষণ থাকলেই দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন অভিভাবকরা, এমনকি ডাক্তাররাও। পুরবী। অনেক ধন্যবাদ তানভীর আপনাকে। নিশ্চয় পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য, হালনাগাদ যে তথ্যের ব্যাপারে আপনি বলছিলেন সেটা আপনার থেকে আমরা আবারও জানতে যুক্ত হব আপনার সাথে। দেশে ৮০,০০০ আইনজীবী থাকলেও তাদের মান নিয়ে সংশয় আছে, এই মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন আইনজীবীদের সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় বলেন, নতুনদের জন্য নেই কোনো প্রশিক্ষণের ব্যবস্থা, তবে বর্তমান সরকার প্রশিক্ষণ নিশ্চিত আইনজীবীদের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। মন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টে ১৮,০০০ আইনজীবী, অথচ তাদের মধ্যে ভালো আইনজীবী কজন তা জানার উপায় নেই। এটাই তিক্ত বাস্তবতা। আইনজীবী হয়ে অর্থের মানদণ্ডের সব মূল্যায়ন না করার আহ্বান জানান তিনি। বলেন, অর্থের পেছনে নয়, ছুটতে হবে পেশাদারিত্বের পেছনে। যত পড়বেন তত শিখবেন এবং প্রতিদিনই শেখার বিষয়। বাংলাদেশে প্রায় ৮০,০০০ আইনজীবী আছে। এই ৮০,০০০ আইনজীবীর কিন্তু ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নাই। ইনশাল্লাহ এবছর থেকে আমরা ট্রেনিংয়ের দিকে ধাবিত হচ্ছি। আমি এবার ৫০ কোটি টাকা আইন মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়ার চিন্তা করছি। মেট্রো রেল লাইন ৬-এর নানা কারিগরি ত্রুটি মেরামতে ১০০ কোটি টাকা খরচ হতে পারে, তবে এখনই খরচ বহন করতে চাচ্ছে না প্রকল্পটির পরামর্শক ও ঠিকাদার। নিরাপত্তা নিরীক্ষা কমিটি বলছে, এই খরচ কোনোভাবেই সরকারের বহন করা উচিত হবে না। এসব ত্রুটির দায় পরামর্শক ঠিকাদারের, তাই তাদের কাছ থেকে আদায় করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার কথা বলছেন কমিটির দুজন বিশেষজ্ঞ। শাকিল হাসানের রিপোর্টে বিস্তারিত। মেট্রো রেলের ফার্মগেট স্টেশনের পাশে ৪৩৩ নম্বর পিয়ার থেকে বিয়ারিং প্যাড পড়ে গত বছর একজন নিহত হন। এছাড়া প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরের নির্দিষ্ট স্থানে ট্রেন না দাঁড়ানো, অটোমেটিক ফেয়ার কালেকশন গেটের বিভ্রাট, উচ্চমাত্রার কম্পন, পিয়ারে ফাটল সহ নানা কারিগরি ত্রুটি দেখা দিয়েছে মেট্রো চালুর ২ বছরের মধ্যেই। এতে অনিশ্চয়তায় যাত্রীদের নিরাপত্তা।
এর প্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে গঠিত নিরাপত্তা নিরীক্ষা কমিটির প্রধান অধ্যাপক জাহাঙ্গীর আলম জানান, সরেজমিনে তদন্ত করে ৯ ধরনের ঝুঁকি চিহ্নিত করা হয়েছে। যে বিয়ারিংগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলো কিন্তু ইমিডিয়েট রিপ্লেসমেন্ট করতে হবে। কোথায় কোথায় ক্র্যাক আছে সেটাও আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে। নিরাপত্তা নিরীক্ষা কমিটির সুপারিশ বাস্তবায়নে এরই মধ্যে কাজ শুরু করেছে ডিএমটিসিএল। ঝুঁকিপূর্ণ বিয়ারিং প্যাড পড়ে যাওয়া ঠেকাতে বেশ কিছু পিয়ারে স্থাপন করা হয়েছে স্টিল ব্র্যাকেট। বিদ্যুৎ কেন্দ্রে পানি পড়া রোধেও নেওয়া হয়েছে ব্যবস্থা। ঝুঁকি নিরসনে ডিএমটিসিএল এর আপাতত এসব উদ্যোগের পরও লাইন 6-এর কারিগরি ত্রুটি মেরামতে প্রয়োজন হবে বড় অঙ্কের অর্থ। আমি 100 কোটি টাকা বললাম যে এটা ওভারঅল টোটাল জিনিসগুলো, যদি এটা তাদের কন্ট্রাক্টের স্কোপে অথবা কনসাল্টের স্কোপে না থাকে তাহলে অ্যাপ্রক্সিমেটলি এত টাকা লাগতে পারে। যেখানে যেখানে তাদের যে দায়িত্বগুলো ছিল সেই দায়িত্বগুলোতে যেই টাকা পয়সার ইনভলভমেন্ট হবে করার জন্য, সেগুলো তাদের থেকে করার জন্য, রিকভার করার জন্য। চালুর 2 বছরের মধ্যেই মেট্রোর এসব কারিগরি ত্রুটিতে সৃষ্টি হয়েছে নানা প্রশ্নের। প্রকল্পের নকশা, পরামর্শ ও বাস্তবায়ন পর্যায়ে জড়িতদের গাফিলতি ছিল বলে মন্তব্য করেছেন কমিটির সদস্য অধ্যাপক শামসুল হক। বানানোর সময় যে ডাইনামিক টেস্টগুলি করার কথা ছিল, এটা জাপানি কনসালটেন্টরা করেনি। এর সাথে যারা কনসালটেন্ট ছিলেন তারা তো দায় এড়াতে পারেন না। কন্ট্রাক্টরকেও কিন্তু বাধ্য করা এই অ্যাসেটটাকে রেট্রোফিট করে হলো এটাকে স্ট্রেনদেনিং করা। কিন্তু আমরা যখন ইনভেস্টিগেশন করি তখন কিন্তু কন্ট্রাক্টর বলছে ডিফেক্ট লায়াবিলিটির পিরিয়ডের বাইরে চলে গেছে, সেই জন্য সে করবে না, বরঞ্চ তাকে কত পয়সা দিতে হবে সেটা চাচ্ছে। এই যোগাযোগ বিশেষজ্ঞ মনে করেন, প্রকল্পে দরপত্রের অধীনেই ধাপে ধাপে নানা পরীক্ষা করেই মেট্রো রেল চালুর কথা ছিল। সেসব ঠিকভাবে না করায় কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। তাই মেরামতের খরচও পরামর্শক ঠিকাদারের কাছ থেকেই আদায় করা উচিত। খরচটা করতেই হবে, কিন্তু খরচের দায় সরকার নেওয়া উচিত না, কারণ সরকার কম দেয়নি। যারা যারা কনস্ট্রাকশন করেছে, যারা সুপারভিশনে ছিল, যারা ডিএমটিসিলে যারা ছিলেন, যারা বুঝে নিয়েছেন, তাদেরকে কিছু জিজ্ঞাসা করার ব্যাপার আছে জাতির পক্ষ থেকে। কেন এরকম হলো, সেই কেনর উত্তরটা না পেয়ে যদি আমি সামনের দিকে ওয়ে ফরওয়ার্ড হই, এটা একটা বোকামি হবে। কারণ আমাদের সামনের বিনিয়োগগুলি এর থেকেও কিন্তু বড় বিনিয়োগ। কারিগরি নানা ত্রুটির কারণে 10টি স্থানে গতি কমিয়ে চালানো হচ্ছে মেট্রো রেল। এতে কমেছে যাত্রী পরিবহন আর রাজস্ব আয়। ঘন্টায় 100 কিলোমিটার বেগে চলার কথা ছিল এই মেট্রোর, কিন্তু দুর্ঘটনা আর কারিগরি ত্রুটির কারণে সেই গতিবেগ এখন নেমে এসেছে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটারে। নিরাপত্তা নিরীক্ষা কমিটির রিপোর্ট বলছে, এই সব কারিগরি ত্রুটি দ্রুত সারিয়ে তোলা না হলে মেট্রোর আয়ুষ্কাল কমে আসার শঙ্কা রয়েছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। আগুনে পুড়ল চাঁদপুর হাজীগঞ্জের 8টি ব্যবসা প্রতিষ্ঠান। মধ্যরাতে উপজেলার পেলচু বাজারে হয় অগ্নিকাণ্ড। স্থানীয়রা জানান, একটি দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আশেপাশের কয়েকটি দোকানে আগুন ছড়ায়। পুড়ে যায় দোকানের মালামাল ও আসবাবপত্র, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট নিয়ন্ত্রণে আনে আগুন। রাজধানী সহ সারা দেশে বেড়েছে ইলিশের যোগান। গত সপ্তাহের তুলনায় দাম কমেছে 10%, কিন্তু তা এখনও মধ্যবিত্তের নাগালের বাইরে। বিক্রেতারা বলছেন, এবার নদীতে প্রচুর ইলিশ মাছ মিলছে। আগামী মাসে সরবরাহ আরও বাড়তে পারে। এদিকে মাসের শেষে বাড়তি চাপ চাষের মাছে। প্রায় সব মাছের দাম বেড়েছে কেজিতে অন্তত 20 টাকা। আরও জানাচ্ছেন সহকর্মীরা। বহুদিন পর রাজধানীর কারওয়ান বাজারে এসে ছুটির দিনে নদীর অনেক মাছ একাধিক দোকানে চোখে পড়ছে। রুই, কাতল, পাঙ্গাস, এই ধরনের যে বড় আকৃতির মাছগুলো, সেগুলো কিন্তু এই মুহূর্তে বাজারে পাওয়া যাচ্ছে। কিন্তু চাষের সাথে এদের দামের পার্থক্য কিন্তু দ্বিগুণের মতো, অর্থাৎ একটি নদীর মাছের কেজি গড়ে 800 থেকে 1000 টাকা হয়। অন্যদিকে একই মাছ যদি আপনি চাষের ক্ষেত্রে কিনতে চান, সেই দামটি হয়তো 300 থেকে 350 টাকা। ওই পাঙ্গাস, তেলাপিয়া, এগুলো হলো আপনার
মধ্যবিত্ত ফ্যামিলি, যারা একটু ছোট ফ্যামিলি, ওদের মাছ। এই মাছটা আপনার কেজিতে 40-50 বাড়া মানে অনেক বাইরে গেছে। সবাই খেতে খুবই সাধারণ বন্ধ, সবাই খেতে আসছে, একটু দাম একটু মোটামুটি মনে হয় সবাই কিনে। ইলিশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বাজারে অনেক মাছ পাওয়া যাচ্ছে, ব্যবসায়ীরাও খুব জোর দিয়ে বলছেন যে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে, যে কারণে গত সপ্তাহে 1.5 কেজি আকারের যে মাছটি 3000 টাকার মতো দাম হাঁকা হচ্ছিল, এই সপ্তাহে সেটি 2700 থেকে 2800 টাকা কেজি হলে তারা বিক্রি করে দিচ্ছেন। সামনে আরো কমবো ভাই, মাছ আবার আমদানি হইতেছে ভাই, ভালো পাওয়া যাইতেছে, সামনে আরো পাওয়া যাবে। চাঁদপুরের বাজারের খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী ইব্রাহিম রনির কাছে। ধন্যবাদ। চাঁদপুরের বাজারে কিন্তু গত কয়েকদিন ধরে ইলিশের সরবরাহ বেড়েছে, কিন্তু দাম কমেনি। ব্যবসায়ীরা বলছেন যে আসলে অন্যান্য বছর কিন্তু এই সময়টাতে 1-1.5 হাজার মণ ইলিশের সরবরাহ হতো, কিন্তু সেটি এখন অনেক কমে গেছে। কারণ হিসেবে তারা বলছেন যে নদীতে মাছ কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না। সিজনে যে পরিমাণ মাছ থাকার কথা তার অর্ধেকেও নাই। ভোক্তাদের চাহিদা বেশি, মাছ যদি এখানে আপনার 100 কেজি লাগার কথা, ওই জায়গায় মাছ আসতেছে 20 কেজি। 1 কেজি সাইজের ইলিশ যদি 2800 থেকে 3000 টাকা, 400 থেকে 500 গ্রামের ইলিশ যেগুলো বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা, অনেক সাধারণ মানুষ কিন্তু ইলিশ কিনে খাওয়ার সামর্থ্য রাখছেন না। চাঁদপুরের মাছটা হয়ে গেছে স্বর্ণের হরিণের মতো, তার মানে কেনার একটু বাইরে চলে গেছে বাজার। চলে যাচ্ছি ভোলায় সহকর্মী জুয়েল শাহর কাছে। আপনাকে ধন্যবাদ। মাছের সরবরাহ কিন্তু বেশ একটা বেড়েছে এবং বিশেষ করে নদী এবং সাগরের ইলিশ, কোরাল, পাঙ্গাসের সরবরাহ বেড়েছে এবং মাছের সরবরাহ বাড়লে দামের পরিমাণও কিন্তু আরও কমবে বলে কিন্তু বিক্রেতারা কিন্তু জানিয়েছেন। আমরা দাম চাইলে কাস্টমারদের বিক্রি করতে পারি না, কাস্টমারের বর্তমানে আমরা বেচতে পারি না। 250 টাকা আমরা বিক্রি করি কেজি, 1 কেজিটা। আর আধা কেজি যে মাছটা ইলিশ মাছ, ওটা আমরা 1700-1800 টাকা বিক্রি করি। বাজারে যারা ক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে মাছের সরবরাহ বাড়লেও কিন্তু এখনো যে মাছের যে ঊর্ধ্বগতি দাম রয়েছে সেটি কিন্তু এখনো কমেনি। সব ধরনের ইলিশের দাম একটু কমছে, কিন্তু এখন আমাদের ভোলাতে বাজার এখন দামটা একটু বেশি। ইলিশ মাছও আছে, সব ধরনের মাছ আছে, কিন্তু মাছের দাম কম। এই ছিল আমার কাছে ভোলার মাছ বাজারের খবর। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। বাজারে ক্রেতার স্বস্তি নেই, সহনীয় হয়নি সবজির দাম। নিম্ন মধ্যবিত্তে বেড়েই চলেছে খরচ। 70 থেকে 150 টাকার মধ্যে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। বৃষ্টির অজুহাত দিয়ে বেসামাল করা হচ্ছে বাজার। ডিমের দামও বাড়তি, সপ্তাহের ব্যবধানে মুরগির দামও চড়া। ক্রেতারা জানিয়েছেন আয় তেমন না বাড়লেও ব্যয় বৃদ্ধিতে নাজেহাল অবস্থা। ছুটির দিন, বাজারে তাই ক্রেতা সমাগম একটু বেশি, কিন্তু দামের উত্তাপে স্বস্তি নেই। সহনীয় পর্যায়ে আসেনি সবজির দাম। 70 থেকে প্রকারভেদে সবজির দাম 150 টাকা পর্যন্ত। 200 টাকাতেও বিক্রি হচ্ছে 2-1টি সবজি। নির্দিষ্ট আয়ের মানুষদের ত্রাহি অবস্থা। আমরা যে টুকিটাকি ছোটোছাটি জব করি, হ্যাঁ, এর মধ্যে খাওয়াটা আসলে দেখা যায় 8-10 হাজার টাকা বেতনে থাকা খাওয়া দাওয়া পসিবল না। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় করলা, কচুরমুখী, বরবটি, ঢেঁড়স, ঝিঙ্গা, পটল ও কাঁকরোল সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 70 থেকে 120 টাকা কেজি দরে। তবে তুলনামূলক কিছুটা কম দামে বিক্রি হচ্ছে শসা। 50 থেকে 60 টাকায় পাওয়া যাচ্ছে এই পণ্য। পেঁপের কেজি 40 থেকে 50 টাকা। মিষ্টি কুমড়া এটা 60 টাকা, 50 টাকা। এটা আগে কিনতাম 30 টাকা, 35 টাকা। একদিন কাঁচামরিচ ছিল 400 টাকা কেজি, এখন বর্তমানে আমরাই বেশি এলো 250 গ্রাম 40 টাকা, 30 টাকা। তার মানে কেজি 160-120-এর ভিতরে বসে। বাজারে উত্তাপ ছড়াচ্ছে বেগুন। প্রতি কেজি বিক্রি মূল্য 100 থেকে 120 টাকা। টমেটোর কেজি 120 থেকে 150 টাকা। লাউয়ের গায়ে আগুন। মাঝারি সাইজের প্রতি পিস 80 থেকে 100 টাকা। বর্ষা মৌসুমে বাজারে আসা শীতের সবজি সিম বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজিতে। আর ছোট সাইজের একটি ফুলকপির দাম হাঁকানো হচ্ছে 80 থেকে 100 টাকা। পাতাকপির দাম এমনই। আপনি কিছু উৎপাদন করেন, যদি আপনি সস্তায় খেতে চান, এই সস্তা খাওয়ার দিন শেষ। কৃষক মরে যাচ্ছে। বিভিন্ন সেক্টরে মনে করেন পয়সা নিয়ে যাইতে হবে। এই পর্যন্ত আসার পরে ওনার দোকানে আসতে আসতে মনে করেন সবজির দাম বাড়িয়ে গেছে। 10 টাকা, মানে বৃহস্পতিবার রাত্রে 10 টাকা বাড়ে, আবার ওই শুক্রবার রাত্রে 10 টাকা আবার কমে। স্বাভাবিক হয়নি ডিমের দাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে ক্রেতার নিত্য প্রয়োজনীয় এই ভোগ্যপণ্য। লাল ডিমের ডজন 150 টাকা আর সাদা ডিমের দাম 135 টাকা। এখন ডিম থাকবে 120 টাকা ডজন ডিম, 150 টাকা ডিম বেতন লাগে, 150-145 টাকা ডজন ডিম। আর দ্বারা জিগে দাম কমে না, আমরা কি কমু? মুরগির বাজারে স্বস্তি নেই।
ব্রয়লার মুরগির কেজি 200 থেকে 210 টাকা, আর সোনালী জাতের মুরগির কেজি 400 টাকা। দেশি মুরগির কেজি 700 টাকার বেশি। অবশ্যই বেশি। আমরা 150 টাকা করে মুরগি কিনছি, 160, 150 এরকমই কিনছি। মুরগি কিনতে টাকা মানে খরচ, লাল মুরগি একটা মনে করেন কিনতে 1000 টাকা জায়গা, 400 টাকা কেজি, 2 কেজি কিনলে 800 টাকা। ভোক্তাদের দাবি বাজারে তদারকির মাধ্যমে পণ্যের যৌক্তিক দাম নিশ্চিত করা দরকার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে পাচারের উদ্দেশ্যে মজুতকৃত 24 টন সার সহ একটি ট্রাক জব্দ করেছে বিজিবি। সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিজিবি। বৃহস্পতিবার উপজেলা ইসলামপুর সীমান্ত এলাকায় অভিযান চালায় 25 বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। সন্দেহ হলে একটি সারবাহী ট্রাক থামিয়ে তল্লাশি চালায় তারা। পাওয়া যায়নি কোনো বৈধ কাগজপত্র। ট্রাক থেকে 9,500 কেজি টিএসপি এবং 14,500 কেজি ডিএপি সার জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে আখাউড়া কাস্টমস অফিসে এসব সার জমা দেওয়ার প্রক্রিয়া চলমান। শেরপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। এ সময় 3টি জীবিত ঘোড়াও উদ্ধার করা হয়। রাতে ঝিনাইগাতি উপজেলার পশ্চিম ভালুকা এলাকার অভিযান চালায় পুলিশ। স্থানীয়রা জানান যে সেখানে কয়েকজন ঘোড়া জবাই করে মাংস কাটছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা এগিয়ে গেলে দ্রুত পালায় জড়িতরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জবাই করা 3টি ঘোড়ার মাংস জব্দ করেন। পুলিশ বলছে ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলমান। স্প্যানিশ লা লিগা অ্যাটলেটিকো বিলবাওকে 2-0 গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল বার্সেলোনা। রাফিনিয়া দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন লোপেজ। অবশ্য সব ছাপিয়ে রাফিনিয়ার লিডারশিপকেই বড় করে দেখছেন কোচ হ্যান্সি ফ্লিক। ক্লাবের প্রতি তার পূর্ণ নিবেদনের প্রশংসাও করেন তিনি। লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। ক্যাম্প নুয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল কাতালানদের। একের পর এক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় 37 মিনিট পর্যন্ত। দলের হয়ে প্রথম গোলটি করেন অধিনায়ক রাফিনিয়া। তবে সব ছাপিয়ে তার নেতৃত্ব গুণের প্রশংসায় পঞ্চমুখ কোচ হ্যান্সি ফ্লিক। সমর্থকদের প্রতি এই ব্রাজিল তারকার পূর্ণ নিবেদনকে বড় করে দেখছেন তিনি। আমার কাছে রাফিনিয়া কোন পজিশনে খেলছে সেটা গুরুত্বপূর্ণ নয়। অধিনায়ক হিসেবে সে এই দল ও ক্লাবের প্রতি নিজের পূর্ণ নিবেদন দেখিয়েছে। সমর্থকদের সঙ্গেও তার দারুণ একটা সংযোগ তৈরি হয়েছে, আর আমার কাছে এই বিষয়টি খুবই ইতিবাচক। 82 মিনিটে ফেরমিন লোপেজের গোলে 2-0 ব্যবধানে জয় নিশ্চিত করে কাতালানরা। 2 ম্যাচে 2 জয়ে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল বার্সেলোনা। এদিকে নতুন ক্লাবে অ্যান্থনি গর্ডনের শুরুটাও নজর কেড়েছে ফ্লিকের। বার্সায় যোগ দেওয়ার পর প্রথম 2 ম্যাচেই ইংলিশ ফরওয়ার্ডের গতি ও তীব্রতায় সন্তুষ্ট কোচ। তার গতি ও খেলার তীব্রতা আমাদের জন্য খুবই ভালো। আমরা তার কাছ থেকে ঠিক এটাই চাই। গর্ডন মাত্র 2.5 সপ্তাহ আগে দলে যোগ দিয়েছে। তার আরও এক ধাপ উপরে যাওয়ার সম্ভাবনা আছে। এরই মধ্যে বার্সেলোনার সঙ্গে হুলিয়ান আলভারেজের নাম জড়িয়ে চলছে জোরালো দলবদলের আলোচনা। তবে আর্জেন্টাইন ফরওয়ার্ডকে নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নন ফ্লিক। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। এদিকে অ্যাস্টন ভিলা থেকে প্রায় 126 কোটি টাকার বিনিময়ে এমিলিয়ানো মার্টিনেজকে দলে ভিড়িয়েছে চেলসি। 2 বছরের চুক্তি স্ট্যামফোর্ড ব্রিজে পাড়ি জমাচ্ছেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। তবে এমির সামনে সুযোগ থাকছে আরও 1 বছর চুক্তি বাড়ানোর। চেলসির দীর্ঘদিনের এই পজিশনের অস্থিরতা কাটাতে কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষকের উপর আস্থা রাখছেন কোচ অ্যালোনসো। গোলবারের নিচে অস্থিরতা যেন কাটছে না চেলসির। সানচেজের শিশুতোষ ভুলে প্রতিনিয়তই খেসারত দিয়ে যাচ্ছে ইংলিশ ক্লাবটি। এবার সে অনিশ্চয়তা কাটাতে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের উপর আস্থা রাখছে দ্য ব্লুজ। 7.5 মিলিয়ন পাউন্ডে অ্যাস্টন ভিলা থেকে নিয়ে আসা হয়েছে কাতার বিশ্বকাপে সেরা গোলরক্ষককে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 126 কোটি টাকার সমান। 2 বছরের চুক্তিতে স্ট্যামফোর্ড ব্রিজে নাম লেখান মার্টিনেজ। তবে এখানেই শেষ নয়। আর্জেন্টাইন এই গোলরক্ষকের সামনে থাকছে আরও 1 বছর চুক্তি বাড়ানোর সুযোগ। বিশ্ব ফুটবলে মার্টিনেজের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি 2022 বিশ্বকাপের ফাইনাল। অতিরিক্ত সময়ে ফ্রান্সের কোলে মুয়ানের নিশ্চিত গোল ঠেকিয়ে আর্জেন্টিনাকে শিরোপার পথে এগিয়ে দিতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
তবে শুধু অতীত নয়, সাম্প্রতিক সময়ে বড় ম্যাচেও তার অবদান খাটো করে দেখার সুযোগ ছিল না। অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগের সেমিফাইনাল সহ মৌসুমের শেষ দিকে কয়েকটি গুরুত্বপূর্ণ সেভে দলকে জেতান এই বাজপাখি। আর এখানেই চেলসির নতুন কোচ আলোনসোর পরিকল্পনায় জায়গা হয় মার্টিনেজের, কেননা এই কোচের এমন একজন গোলরক্ষক দরকার যিনি চাপের মুহূর্তে দলকে শান্ত রাখতে পারবেন। সেই জায়গায় এমির অভিজ্ঞতা বড় সম্পদ স্ট্যামফোর্ড ব্রিজে। অবশ্য মার্টিনেজও ভুলের ঊর্ধ্বে নন। তার আক্রমণাত্মক গোলকিপিং স্টাইল মাঝে মধ্যেই ডেকে আনে বিপদ। বল পায়ে তিনি অসাধারণ না হলেও নিজের বক্স নিয়ন্ত্রণ আর গুরুত্বপূর্ণ সেভেই সবার চেয়ে আলাদা তিনি। চেলসির গোলরক্ষক সমস্যা অবশ্য নতুন কিছু নয়। থিবো কর্তোয়া 2018 সালে রিয়াল মাদ্রিদে যাওয়ার পর থেকেই এই জায়গায় স্থায়ী সমাধান খুঁজছে ক্লাবটি। সানচেজ সেই আস্থা ধরে রাখতে পারেননি, তাই মার্টিনেজের সামনে শুধু একজন নতুন গোলরক্ষককে দলে নেওয়া নয়, বরং চেলসির গোলবারে আত্মবিশ্বাস ফেরানোরও চেষ্টা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। ইন্টার মিয়ামির নতুন হেড কোচ হিসেবে নিয়োগ পেলেন আর্জেন্টাইন সাবেক ফুটবলার ক্রিস্টিয়ান কেলি গনজালেস। বিষয়টি নিশ্চিত করেছে লিওনেল মেসিদের ক্লাবটি। তবে যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি না পাওয়া পর্যন্ত অন্তর্বর্তী কোচ গুইলার্মো হৌসি থাকছেন দায়িত্বে। 52 বছরের কোচ ইন্টার মিলান, ভ্যালেন্সিয়া ও জারাগোজার মতো ক্লাবগুলোতে খেলেছেন। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলেছেন 56 ম্যাচ। 2020 সালে কোচিং ক্যারিয়ারে পা রাখা গনজালেসের সামনে অপেক্ষা করছে মায়ামিকে চেনা ছন্দে ফেরানোর চ্যালেঞ্জ। হৌসের অধীনে সবশেষ 5 ম্যাচের 4টিতেই হেরেছে ক্লাবটি। শীর্ষে থাকা ন্যাশভিলের তুলনায় তারা 10 পয়েন্টে পিছিয়ে। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী দেবাশিস রঞ্জন সরকার। সাথেই থাকুন।